দর্শক অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। কথা বলবো আজকে আমরা চ্যালেঞ্জে ই কমার্স নিয়ে। শেরিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন মোহাম্মদ হেলাল উদ্দিন, ইকবাল বাহার জাহিদ। আমাদের সাথে আছেন এই মুহূর্তে ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, এবং তারপরে আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার এম মাসুম। সবার সাথে আমরা আলোচনা করব যে সমস্যা দিয়ে যাচ্ছি আমরা ই কমার্সের কারণে। ই ভ্যালি এবং ই অরেঞ্জ সহ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু এই প্রতারণায় গ্রাহকদের কিন্তু অনেক আস্থা কমে গেছে ই কমার্সের উপরে, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে এখনও কিন্তু বড় বড় প্রতিষ্ঠান ছাড়াও ফেসবুক কেন্দ্রিক শত শত ই কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে প্রতিদিনই কিছু না কিছু প্রতারণা করে যাচ্ছেন। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার সাথে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদেরকে জানাবেন যে আসলে এরকম প্রতারণার শিকার যে হচ্ছে আমাদের গ্রাহকরা, এবং এত বড় প্রতিষ্ঠানগুলো এসেও দেখা যাচ্ছে যে বড় বড় প্রতারণা করে যাচ্ছেন, এই বিষয়ে আপনার ভাবনা কি বা আপনার চিন্তা কি? হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে এই যে কোভিড এর সময়টাতে যখন আসলে স্বাভাবিক যে পণ্য ডেলিভারি সেগুলো আসলে বাধাগ্রস্ত হচ্ছিল, তখনই কিন্তু খুব দ্রুত উঠে আসে ই কমার্স প্রতিষ্ঠানগুলো, এবং এটি কিন্তু আমাদের অর্থনৈতিক প্রয়োজনটা পূরণ করেছে, যে আমাদের স্বীকার করতে হবে যে মানুষের যে কেনাকাটার যে স্মুথনেস, এবং এখানে অসংখ্য লোকজন কিন্তু আসলে নিয়োজিত রয়েছে, এবং কর্মসংস্থানের একটা বড় খাত কিন্তু আসলে ই কমার্স। এবং বলা যায় যে যদিও আমাদের বিবিএস এর সেরকম কোনো পরিসংখ্যান নেই, কিন্তু প্রায় 20,000 কোটি টাকার একটি বাজার এটি। তো এবং এটি খুব দ্রুত বাড়ছে, এবং একটা হিসাবে দেখা গেছে যে প্রায় 75% বাড়ছে, এবং এইরকম ধারা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে এটা বিশাল খাত হিসেবে উঠে দাঁড়াবে। এবং যে ট্রেডিশনাল যে বিজনেস গুলো আছে সেগুলো কিন্তু তাদের ই আউটলেট, মানে তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো কিন্তু ওপেন করছে, যার ফলে এটা একটা পুরো দেশ জুড়ে একটা বিশাল সম্ভাবনা নিয়ে কিন্তু উঠে আসছে। কিন্তু আমরা যে গত কয়েক মাস দেখলাম যে কয়েকটি মাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু অনেক ভালো করছিল এবং বেশ নাম করে তারা কিন্তু এগিয়ে এসেছিল, এবং এর মধ্যে অনেকেই যুক্ত হচ্ছিলেন অনেক খ্যাতিমান ব্যক্তি, অনেক কর্মকর্তা, বা একেবারে যারা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর জন্য এই ই কমার্সের সঙ্গে পরিচিত হচ্ছিলেন। আর সারা দেশ জুড়ে আসলে এদের নেটওয়ার্ক ছড়িয়ে গিয়েছিল, প্রচুর ক্রেতা এবং লক্ষ লক্ষ আসলে অর্ডার পাচ্ছিলেন তারা, এবং প্রচুর মানুষ যারা সাপ্লায়ার তারা কিন্তু জড়িয়ে গিয়েছিলেন এর মধ্যে। তো হঠাৎ করে দেখলাম একটা ক্র্যাশ করছে, এবং মাত্র কয়েকটি কোম্পানির কারণে এই এই যে একটা প্রতিশ্রুতিশীল একটা সম্ভাবনা যে খাত, সেটির কিন্তু এখন একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে। এবং এর এর মধ্যে যারা আছেন, বিশেষ করে যারা সাপ্লায়ার, তারা অনেকেই যারা একেবারে মানে তাদের সর্বস্ব বিনিয়োগ করেছেন, তারা কিন্তু বড় রকমের একটা শঙ্কার মধ্যে আছেন। তো এই যে পরিস্থিতি, এতে আমি বলবো যে আসলে আমাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা, বিশেষ করে মিনিস্ট্রি অফ কমার্স, আর একই সঙ্গে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এবং যারা ই ক্যাপ, যে তাদের যে অ্যাসোসিয়েশন, তারা আসলে বোধহয় বিষয়টা হয় ঠিক মতো বুঝতে পারেনি, অথবা তাদের যে মনিটরিং, তাদের যে তদারকি, সেই জায়গাতে আমার মনে হয় যে দুর্বলতা ছিল, এবং দুর্বলতার সুযোগ কিন্তু নিয়েছে এই প্রতিষ্ঠানগুলো, এবং প্রতিদিনই নিচ্ছে। যেমন ই ক্যাবের যারা মেম্বার আছে, 2000 মতো মেম্বার, এর বাইরে কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা এই ইনফর্মালি কিন্তু তারা ট্রেড করছে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে। তো এই যে আমাদের যে সংকটকালে তার যে অবদান ছিল এটা অস্বীকার করি না, কিন্তু তারা এই মুহূর্তে যেটা করছে সেটি কিন্তু আসলেই আমাদের অর্থনীতির জন্য এবং পুরো খাতের জন্য বড় রকমের ঝুঁকি তৈরি করছে। এবং আমাদের যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো একদম সবার শেষে তারা এসছে, এবং এখন বলা হচ্ছে যে নতুন একটা নিয়ন্ত্রণকারী সংস্থা তৈরি করবে আলাদা করে শুধুমাত্র এই খাতের জন্য। তখন মনে হয় কি যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণটা এখন সবচেয়ে বড় কথা, যে আসলে এই যে যারা আছেন, যারা বিনিয়োগকারী, যারা যারা হচ্ছে অলরেডি অর্ডার করেছেন, যে সমস্ত ক্রেতা বা ভোক্তা, তো তাদের এখন ভরসার পরিবেশ নিশ্চিত করাটাই সবচেয়ে বড় এখন দায়িত্ব সরকারের জন্য, যেহেতু ভুল হয়ে গেছে বা ঠিক মতো মনিটরিং করা হয়নি, তদারকি করা হয়নি। তো এই কারণে এই সুযোগগুলো নিয়েছে এবং এখনো নিচ্ছে অনেকেই। তো মনে হয় কি যে এটা আসলে খুব দ্রুত বন্ধ হওয়া দরকার, এবং পুরো খাতের একটা স্ট্যাবিলিটির জন্য, এর ভালো ভবিষ্যতের জন্য কিন্তু এর একটা
আলাদা করে আর কি যখন দরকার আছে। অবশ্যই যে আমি মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে আসছি, উনি সাবেক সভাপতি এফবিসিসিআই থেকে আমাদের সাথে আছেন। ই কমার্সের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলছিলাম, যেহেতু আমরা দেখছি যে আসলে ই কমার্স নিয়ে আসলে মানুষের যে আস্থা এখন ওটা চলে যাচ্ছে, এবং এখন পর্যন্ত অনেক বড় বড় প্রতিষ্ঠান যেভাবে প্রতারকের শিকার হচ্ছে আমাদের গ্রাহকরা বড় বড় প্রতিষ্ঠানের কারণে, আপনি বলবেন যে আপনার এই বিষয়ে কি চিন্তা ভাবনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে তো এখন যেগুলো ধরা পড়েছে, অর্থাৎ আপনি যদি ই অরেঞ্জ দেখেন, ই ভ্যালি দেখেন, এরা তো মোটামুটি এক ধরনের পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পারবেন আসলে ওরা ই কমার্সের নামে কত বড় ই চিটিং করেছে, এটা তো আমরা জানতে পারলাম। আমি কিন্তু আপনাকে একদম নিশ্চিত করে বলছি, এখনো ঢাকা সহ বা সারা বাংলাদেশে শত শত এই ধরনের ই কমার্স যাদের কোনো নাম ঠিকানা নাই, মানুষকে প্রতারণা করার জন্য তারা ব্যবসা করছে এবং এই নগদ টাকা নিচ্ছে। গত কয়েকদিন আগে আমাকে একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা আমাকে টেলিফোন করেছেন। উনি বললেন যে ব্যাপার, উনি একজনকে টাকা দিয়েছেন 10 লাখ, কথা ছিল প্রতি মাসে সে 1 লাখ করে দিবে। প্রথম 2 মাস থেকে 1 লাখ করে দিয়েছে, এরপরে সে আর টাকা দিচ্ছে না। আমাকে 3টা নাম্বার দিল ওনাদের চেয়ারম্যান এবং এমডি। বলা হলো যে ওনারা বিভিন্ন এজেন্সির নাম বলে ওনারা এই ই কমার্স প্রতিষ্ঠানটি খুলেছেন এবং পরে ওনাদেরকে আমি টেলিফোন করে দেখলাম যে টেলিফোনগুলো বন্ধ আছে। অর্থাৎ বিষয়টা কি? বিষয়টা দাঁড়ালো হচ্ছে আমরা ই কমার্স সারা পৃথিবীতেই কার্যক্রম করছে না সে কথা আমি বলছি না, কিন্তু আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে যখন একটি ঘটনা একেবারে আমি বলবো যে সীমানার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যায়, আপনি যখন চিটিং করতে 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 যখন একেবারে শেষ পর্যায়ে চলে আসে, তখন আমরা সেই জায়গায় মনোনিবেশ করে আমরা সেখানে চেষ্টা করি সেটাকে ধরার। এই যে ই কমার্স যারা আজকে ইমেলের কথা বলা হচ্ছে, তারা 3 লক্ষ টাকার মোটরসাইকেল 70,000 টাকা বিক্রি করে দিল। তারা 20,000 টাকার কি বলে ফ্রিজ 5,000 টাকা বিক্রি করে দিল। এটা কি কারো বুঝতে বাকি ছিল যে এরা চিটিং করে চলে যাবে না, এরা চিটিং করে চলে যাবে? একটা ব্যবসা করলেই তো এত প্রফিট তো হয় না। আপনি 3 লক্ষ টাকার মোটরসাইকেল আপনি 10,000 15,000 টাকা 20,000 টাকা প্রফিট করবেন, সেখানে আপনি এই দামে কেন দিচ্ছেন? অর্থাৎ সে যে কাজটি করবে, দেবে নেবে নেবে দেবে নেবে তো আর দেবে না। অর্থাৎ তার একটা টার্গেট ছিল যে আমার যখন 5,000 কোটি টাকা হবে বা 6,000 কোটি টাকা হবে, আমি আস্তে টাকাটা নিয়ে আমি সটকে পড়বো, দেশ থেকে চলে যাবো। আর দেশ থেকে চলে যাওয়ার অভ্যাস তো আমাদের একেবারে, আমরা দেখছি যে ব্যাংকক্রাফট এই পর্যন্ত যারা হয়েছেন কাউকে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ সবাই দেশের বাইরে চলে গেছে। যারা দেশের বাইরে যাবে তারাই কিন্তু এই ধরনের ফাঁদগুলো তৈরি করেন। এখন আমাদের প্রশ্নটা কোথায়? রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্রের কাজ হচ্ছে এই ধরনের ফাঁদ পেতে যারা বসবে তাদেরকে দেখভাল করা এবং তাদেরকে আইনের আওতায় আনা। এটা যদি আজকে থেকে আরো 2 বছর আগে 1.5 বছর আগে যদি আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারতাম, তাহলে কিন্তু আজকে দেখতে যে এই এত বড় দুর্ঘটনা, এই যে হাজার হাজার গ্রাহক আজকে রাস্তা দাঁড়িয়ে থাকে, অথবা এই যে 1,000 1,500 2,000 কোটি টাকা এখন লোপাট হয়ে গেল, এটা তো হদিস খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখেন আমাদের কয়েকদিন আগে আমাদের যে আইসিটি মন্ত্রী মহোদয় আছেন, প্রথমত হচ্ছে আমাদের যে বিষয়টা, এটা হচ্ছে ই কমার্স, অর্থাৎ হাইলি টেকনিক্যাল একটি বিষয়। এটা বাণিজ্য মন্ত্রণালয় কেন তাদের রেজিস্ট্রেশন নিতে হবে? এটা তো ব্যবসা ঠিক আছে, কিন্তু তারা রেজিস্ট্রেশন নিবে তো আইসিটি মন্ত্রণালয় থেকে, যেখানে সবাই ওয়েল ইকুইপ, যারা এই ধরনের চিটিং বা এই ধরনের ইয়েকে দেখভাল করতে পারে, তাৎক্ষণিকভাবে বন্ধ করতে পারে, তাদের না করে তারা কি করলেন? বাণিজ্য মন্ত্রণালয় চলে আসলেন। মানে শুরুটা আপনি খেয়াল করেন। দ্বিতীয়ত হচ্ছে তারা বলছেন ই কমার্স ইন্ডাস্ট্রি। তারা কি তৈরি করেন আমি জানি না, বাট তারা নাম দিয়েছেন ই কমার্স ইন্ডাস্ট্রি। তো যদি ওনারা কিছু তৈরি করেন, যদি মনে করেন যে হ্যাঁ ওনারা বুদ্ধি তৈরি করছেন, প্রতিদিন ওনারা বুদ্ধি তৈরি করেন, আমাদের তাতেও কোনো আপত্তি নাই। তাহলে গো টু শিল্প মন্ত্রণালয়, হ্যাঁ কেন বাণিজ্য মন্ত্রণালয়? এইগুলো দ্বিতীয় তৃতীয় দিকটা। এইবার আপনি আসেন আমাদের যে টেলিযোগাযোগ মন্ত্রী মহোদয় কয়েকদিন আগে বললেন যে আমরা অনেকগুলো ওয়েবসাইট বন্ধ করেছি। এখন দেখেন এই 15 থেকে 22 বছর 25 বছর ছেলে বলেন মেয়ে বলেন সারাদিন মোবাইলের মধ্যে তাকিয়ে থাকতে তাদের এখন হাই পাওয়ারের লেন্স লাগছে তাদের চোখের মধ্যে, এবং তারা কি দেখছে সারাদিন এবং রাতে তারা কি দেখছে, হ্যাঁ এইগুলো বললে পরে ওনারা বলছেন যে হ্যাঁ আমরা ওয়েবসাইট গুলো বন্ধ করার চেষ্টা করছি, বা এই এতগুলো ওয়েবসাইট কেন বন্ধ করার চেষ্টা করলেন? কেন এগুলো ওপেন করার আগে আপনারা সিদ্ধান্ত নিলেন যে এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে এগুলো যাবে না? সেগুলো আপনার দেখভাল করার দায়িত্ব ছিল। আমাদের অনেকগুলো মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় তারা দেখবে যে কোন জিনিসটা। হেলালুদ্দিন, আমি আপনার কাছে ফিরে আসছি। আমি যে বিষয়টি বলছিলেন এই বিষয়ে আপনার কাছ থেকে আরো জানবো। একটু ইকবাল বাহার জাহিদ আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি উদ্যোক্তা ও এমডি আলাদিন কিডস থেকে আছেন, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার মিউট করা আছে, একটু আনমিউট করতে হবে। আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য এটা
যে আমরা সবসময় ঘটনা ঘটে যাওয়ার পর চিৎকার চেঁচামেচি করি, এই ক্ষেত্রেও তাই হচ্ছে। এবং এটা যে ঘটবে এই কথা কিন্তু বহুবার অনেকেই বলেছে, যারা বলেছে তাদের কথা কেউ শুনে নাই। কারণ পৃথিবীতে এটা কোনো ব্যবসা না, বা ব্যবসার পদ্ধতি হতে পারে না যে আমি একটা জিনিস 3 টাকা দিয়ে কিনবো, আমি সেটা 1 টাকায় বিক্রি করব। এটা কোনোদিন কোথাও হতে পারে না। এটা বিজনেসের কোনো ই কমার্স কেন, কোনো বিজনেসের সমীকরণেই এটা হতে পারে না। এখন যেটা হয়েছে, যারা পেয়েছে তারা ভাবছে আমি তো পাচ্ছি। মানে আমাদেরও যারা ভোক্তা শ্রেণী বা আমাদের বাংলাদেশের মানুষদের একটা যে আমি তো কোনো রকম বেঁচে আছি, আমি তো পেয়ে গেছি, আমার তো প্রবলেম হয় নাই। আরেকজনের যে ভবিষ্যতে প্রবলেম হবে, কারণ সে এইভাবে তো নাম্বার বাড়াচ্ছে, 1টা 2টা 3টা 5টা 10টা করে করে নাম্বার বাড়াচ্ছে, কিন্তু একদিন সমস্ত বাংলাদেশের মানুষ এটাতে এফেক্টেড হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন 98 লক্ষ টাকা এক নারীর, আমরা সেদিন দেখলাম টেলিভিশনে, আপনাদের টেলিভিশনেই দেখলাম, 98 লক্ষ টাকা তিনি প্রোডাক্ট দিয়েছেন। তাইলে উনিও লোভে পড়েছেন, কিছু কিছু টাকা পেয়েছেন, 10 লাখ 5 লাখ করে পেয়েছেন, খুশি হয়ে গেছেন, আরে আমি তো টাকা পাচ্ছি, জমতে জমতে 98 লক্ষ টাকা হয়েছে। তো সেই জন্য আসলে যেটা দুর্ভাগ্য আমাদের, এগুলা এই যে যেমন আপনাদের আমাদের মিডিয়াগুলা তাদের থেকে সমানে বিজ্ঞাপন নিয়েছে, আমরা কিন্তু কেউ কোনোদিন প্রশ্ন করিনি বাবা তুমি টাকাটা কোথায় পাচ্ছ। আমি একটা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট এত হবে কেন, পৃথিবীর কোথায় এই নিয়ম আছে? আমরা ই কমার্সের কথা এত বলি, কোথায় এই নিয়ম আছে? হ্যাঁ, পৃথিবীর অনেক জায়গাতেই কাস্টমার বার্ন করে, কিন্তু প্রোডাক্ট ডেলিভারিটা তাদের কিন্তু প্রোডাক্টে একদম কাস্টমার দেখতে পারে যে প্রোডাক্টটা তার ওয়্যার হাউসে আছে। প্রোডাক্টের খবর নাই, ওয়্যার হাউসের খবর নাই, প্রোডাক্ট উৎপাদন হয়েছে কিনা খবর নাই, আমরা বিক্রি করে ফেলছি। এটা তো পৃথিবীর কোথাও কোনো নিয়মে হতে পারে না। আমার কাছে যেটা মনে হয়, ই কমার্সের সবচেয়ে বড় যে জায়গাটা, 1 নম্বর জায়গাটা, আমি নিজে ব্যক্তিগতভাবে ই কমার্সে আছি গত 6 বছর ধরে, বড় যে জায়গাটা সেটা হচ্ছে বিশ্বাসের জায়গা। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, কথা বলছি, সেই জায়গাটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, টোটালি নষ্ট হয়ে গেছে। এবং এটা আর ফেরত আনতে গেলে কি করতে হবে আমি জানি না, কি লেভেলের আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। তবে আমি একমত, আমাদের একটু আগে আমার যে ভাই বললেন দোকান মালিক সমিতির, সেটা হচ্ছে যে এই হাজার হাজার ই কমার্স এখনো আছে যারা এরকম অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট না দিয়ে অফার দিচ্ছে। এইগুলোতে এখনই হাত দেওয়া দরকার, ভোক্তাদের সচেতন হওয়া দরকার। আমি ভোক্তাদের সচেতন হতে বেশি বলবো, কারণ হচ্ছে যে হ্যাঁ, এখন নানান প্রশ্ন আসে, সেখানে তারকারা এন্ডোর্সমেন্ট করছে, সেখানে তারা নানান জায়গায় অ্যাড দিচ্ছে, স্পন্সর করছে, ক্রিকেটে স্পন্সর করছে, সেই জন্য ভোক্তাদের দোষ দেওয়া যায় না। কিন্তু তারপরেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে এই টাকায় কিনছি, এই টাকা কি সে আরেকজনকে কোনোদিন শেষ মুহূর্তে দিতে পারবে না। এটা এত লোভ, এত কিছু চিন্তা করা ভালো না। আর এইভাবে ব্যবসাও হয় না যে আমি কোনো ব্যবসা করি না, কিছুই করি না, আমি একজন গৃহিণী, বা আমি একজন বাসায় বসে থাকি, বা আমি একজন স্টুডেন্ট, আমি এর থেকে ওর থেকে লোন নিয়ে 5টা মোটরসাইকেল কিনলাম কম দামে, পরে আমি এগুলো বিক্রি করে দেবো। এইগুলা সিজনাল ব্যবসা, এই চিন্তা ভাবনাটাই দুর্বল আমি মনে করি। ব্যবসা শিখতে হয়, বুঝতে হয়, সেইভাবেই ব্যবসায় আসা উচিত। তো আমি মনে করি যে এখন সবচেয়ে বড় আমি ব্যারিস্টার AM মাসুম আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমি আপনার কাছে ফিরে আসছি। ইকবাল বাহার, ব্যারিস্টার AM মাসুম আপনার সাথে কথা বলবো যে আমরা আমাদের বক্তাদের কাছ থেকে যে বিষয়গুলো জানলাম, ওনাদের যেই ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করলেন, এই বিষয়ে আপনি কি ভাবছেন, এবং আসলে এরকম একটা সমস্যা থেকে আমরা আসলে কিভাবে উঠে দাঁড়াতে পারি, আপনি কি মনে করেন? আসলে আমাদের যে ই কমার্সের পুরো যে ব্যাপারটা, এটা আপনি যদি দেখেন যে রেগুলেটরি বডি যারা ছিল তারা অনেকটাই সাইলেন্স ছিল। আমাদের এখানে ফার্স্টলি আমাদের যে কম্পিটিশন অ্যাক্ট 2012 কম্পিটিশন কাউন্সিল, সেই কম্পিটিশন কাউন্সিলের সেকশন 15 অনুযায়ী এই যে কোনো আপনার যে অফারগুলি দিচ্ছে কোম্পানিগুলি, যে ডিফারেন্ট অফার এবং লোভনীয় অফার যেটা একেবারে মনোপলি হচ্ছে, সেইটা কিন্তু কম্পিটিশন কাউন্সিলকে প্রথমেই, এটা কাউকে কমপ্লেন করতে হবে তা না, এটা সোমোটো তারই দায়িত্ব ছিল এটা দেখা যে এই ধরনের অফার কিভাবে দেয়। সেটা কিন্তু কম্পিটিশন কাউন্সিল সে কাজ তার করেনি। ভোক্তা অধিদপ্তরের যে আমাদের যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2009, সেখানে সেকশন 45 এ আছে যে কোনো ধরনের কমপ্লেইন ফ্রম দি সেলার বা বায়ার, এই যে ডেলিভারি পাচ্ছে না, এই যে মাল
চাচ্ছে মাল দিচ্ছে না বা টাকা রিটার্ন করছে না, এরকম বহু কমপ্লেইন তাদের কাছে গিয়েছে। তো এই ভোক্তা অধিদপ্তর তাদের যে রেগুলেটরি যে কাজ বা ডিউটি যেটা সে কি করলো। দেন আপনারা আসেন বাংলাদেশ ব্যাংকের আমাদের মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর সেকশন 23 তে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দায়িত্ব যে কোনো ধরনের ট্রানজাকশন যেটাকে তার ডাউটফুল হবে সে সেটা স্ক্রুটিনি করবে, এবং স্ক্রুটিনি করে প্রয়োজনে সে ফ্রিজ করে দিবে। তাহলে আপনার 1000 কোটি টাকা ট্রানজাকশন হয়, এই যে 1 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের একটা কোম্পানি, এটা কিভাবে সম্ভব? এটা কেন বাংলাদেশ ব্যাংক দেখলো না? তারপরে যদি আপনি আসেন, এখানে আইসিটি মিনিস্ট্রির ডিউটি ছিল, এইখানে আপনার বিটিআরসির রেসপন্সিবিলিটি ছিল। তাহলে এই ওভারঅল যে রেগুলেটরি বডি যারা আছে তারা তাদের ডিউটি ডিসচার্জ প্রপারলি করেনি এবং কমপ্লিটলি ইগনোর করেছে। এবং বাণিজ্য মন্ত্রণালয় যে শুধু তার ওই যে একটা মিনিস্ট্রি থাকলে তো হবে না, এটা তাকে দেখভাল করতে হবে যে আসলে তার ডিউটিটা কি। এখন তারা যেমন বলছে বাংলাদেশ ব্যাংকে একটা গাইডলাইন দিয়ে যে গেটওয়ে পেমেন্ট করলে তো আর এটা রিজলভ হবে না, তাতে বরঞ্চ আরো যেটা হবে যে আপনি এই যে যেভাবে ই কমার্স বা ডিজিটালাইজেশনটাকে আপনার ফ্লারিশ করতেছিল সেটা বরঞ্চ স্টপ হয়ে যাবে। বাট আপনাকে এখানে ইন বিটুইন একটা সিচুয়েশন বের করতে হবে যেখানে দুজনেরই লিবার্টি থাকে, যেভাবে যিনি বিজনেস করবে তারও থাকবে এবং যিনি কিনবে তারও এখানে লিবার্টি থাকবে। এটা নিয়েই আপনার কিছুদিন আগে আমরা হাইকোর্টে আমি এটা মুভ করেছি আপনার কোম্পানি কোর্টে আমাদের ওয়াইন্ডিং আপ অ্যাপ্লিকেশন। এখানে অনেক ধরনের যারা ক্লায়েন্ট কাস্টমার যারা ভুক্তভোগী তারা কোম্পানিটাকে বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশন করেছে হাইকোর্টে, এবং সেই অ্যাপ্লিকেশনের বেসিসে এখন 30 তারিখে এটা আছে ডেট, সেখানে কোর্ট হয়তোবা আমাদের একজন লিকুইডেটর অ্যাপয়েন্ট করে দিতে পারে, অথবা কোর্ট একটা ইন্ট্রিম, যেটা আমাদের প্রেয়ার ছিল, একটা ইন্ট্রিম বডি করে দেওয়া, যে ইন্ট্রিম বডির মাধ্যমে যে এই যে সমস্ত টাকা পয়সা যেটা অনেকে এটা মিডিয়া থেকে বিভিন্ন আপনার ইনফরমেশন আছে বলছে যে 500 করোড়ের মতো তার দেনা, এটা সাপ্লায়ার এবং কাস্টমার 50-50 এরকম হবে, কিন্তু এক্সাক্ট ফিগারটা আমরা জানি না। এবং তার যে কত আপনার এখন আছে, কোথাও থেকে শুনেছি 65 করোড় টাকা। তো এইটাই স্পেসিফিক জানার জন্য কোর্ট হয়তোবা আইদার একজন লিকুইডেটর অ্যাপয়েন্ট করে দিবে, অর কোর্ট একটা ইন্ট্রিম। জি অবশ্যই, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আমরা এসে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। বিট সংলাপে কথা বলছিলাম চ্যালেঞ্জে ই কমার্স। আমি একটু ফিরে যাচ্ছি ব্যারিস্টার এ এম মাসুম আপনার কাছে। চ্যালেঞ্জগুলো নিয়ে একটু জানতে চাবো আপনার কাছ থেকে, একটু যদি আমাদেরকে জানান যে আসলে এই যে চ্যালেঞ্জগুলো যেগুলো আসলে আমাদের এই মুহূর্তে ফেস করতে হবে এই প্রতারণার কারণে, কি মনে হয় আপনার যে আসলে কি সমস্যাগুলোর সম্মুখীন আরো হতে পারে আমাদের সামনে? তাইলেই হবে। আচ্ছা, আমি ইকেপকে বলছি আপনার সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা, আপনারা স্ট্যান্ড বাই প্লিজ। জি, আমি ব্যারিস্টার এ এম মাসুম আপনার সাথে কথা বলছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 জি, আমি একটু জানতে চাবো জি, আমরা অন এয়ার আছি এখন। জি, একটু আমাদেরকে জানাবেন যে আসলে এই সমস্যাগুলো যেগুলো আসলে এখন সম্মুখীন করেছি আমরা, এগুলো কিন্তু আসলে দেখা গেছে যে আস্থা চলে গেছে গ্রাহকদের ভেতর থেকে। তো সামনে কি এর ধরনের আর কি চ্যালেঞ্জ আমাদের সম্মুখীন করতে হতে পারে আপনার মনে হচ্ছে যে ওগুলো থেকে হয়তো একটা সতর্কতা আগে থেকেই থাকা উচিত আমাদের মধ্যে? আমার কাছে মনে হয় যেহেতু এখন প্রথম আপনার র্যালি নিয়ে একটা ইস্যু আসছে এবং এটা কোম্পানি কোর্টে অলরেডি এটা সাবজুডিস ম্যাটার, এখানে যেটা করা যেতে পারে, যেটা কোর্ট হয়তোবা করবে, আমাদের 30 তারিখে এটা ডেট আছে, সেটা আমাদের এখানে হয়তোবা কোর্ট আইদার লিকুইডেটর অ্যাপয়েন্ট করে দিতে পারে, অথবা আমাদের পিটিশন ছিল, প্রেয়ার ছিল যে এখানে একটা ইন্ট্রিম বোর্ড গঠন করে দেওয়া। এই যে যারা ভুক্তভোগী, যেমন এখানে অ্যারাউন্ড 37 লাখ নাকি আপনার রেজিস্টার্ড কাস্টমার আছে, তাহলে এই যে এত কাস্টমারের যাদের সাফারিং, এইটার একটা মানে যারা পায়নি বা যারা পাবে এবং এদের কি অ্যাসেট আছে, এইটা এই লিকুইডেটর আমাদের যেমন আপনার 255 অনুযায়ী কোম্পানি অ্যাক্ট 1994 এর, এইটা একজন লিকুইডেটর হয়তো অ্যাপয়েন্ট অথবা একটা বোর্ড। এরপরে যদি এদের যে অ্যাসেট আছে সেই অ্যাসেটে যদি না হয়, তাহলে এই যে যারা মালিক তাদের যে পার্সোনাল অ্যাসেট আছে
সেইখান থেকেও এইটা কন্ট্রিবিউট করবে এদের পে অফ করতে। এর পরেও যদি না হয়, তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে যে এইটাকে ওয়ে আউট বের করতে হবে। তাহলে ওয়ে আউট বের করতে হলে এখানে ধরেন প্রায় 300 কোটি টাকা একটা ট্রানজাকশন হতো, এখানে 37 লাখ তাদের যে কাস্টমার, যে রেজিস্টার্ড কাস্টমার বলছে আর কি নিউজ পেপারের ডেটা অনুযায়ী, তাহলে সেইটাকে ক্যাপিটালাইজ করে কোনো, এটা হয়তো বা বাণিজ্য মন্ত্রণালয় অথবা আইসিটি মিনিস্ট্রি বা একটা কম্বাইন্ড একটা এফোর্টের মাধ্যমে এটা একটা ওয়ে আউট বের করতে হবে। এবং আরেকটা কথা আমি বলতে চাই, এখানে আরো অনেকগুলি কোম্পানির নাম আমরা শুনছি যেখানে অনেক সাফারার আছে। যদি তারা মনে করে, তারাও কিন্তু এই ইভ্যালির মতো কোর্টে আসতে পারে, এবং আসলে কিন্তু সেই কোম্পানিগুলিকেও কোর্টের নজরে কোর্ট সেটা কিন্তু একটা আইদার বোর্ড অথবা লিকুইডেটর অ্যাপয়েন্ট করে, যাদের এই সাফারিংসটা আছে, যারা তাদের পাওনা পাচ্ছে না, সেই পাওনাও কিন্তু মানে ইটস বিং টু লেট, দেরি হওয়ার আগেই এটা কিন্তু একটা ওয়ে আউট বের করা যেতে পারে। তাহলে আমার সাজেশন হবে, এখানে যারা শুনছে এবং অন্য যারা অলরেডি সাফার্ড বাই আদার কোম্পানি, যদি এরকম মনে হয় যে তাদের পেমেন্ট করছে না বা তাদের গুডস ডেলিভারি দিচ্ছে না, তারা যদি এরকম হয়, যেহেতু অলরেডি একটা কোম্পানি কোর্টে অলরেডি পেন্ডিং একটা ম্যাটার আছে ইভ্যালি নিয়ে, তো ইভ্যালির মতো অন্যান্য যে কোম্পানিগুলি হয়েছে, তাদের শুধু একজন করে কমপ্লেইনেন্ট যদি হয়, তাহলেই কিন্তু আমরা কোম্পানি কোর্টে একটা পিটিশন করতে পারবো, এবং সেই কোম্পানিগুলিকে এই বিষয়ে একটু মাহফুজ কবির আপনার কাছে আসতে চাচ্ছিলাম। যে আমরা বুঝতে পেরেছি, মাহফুজ কবির একটু আপনি জানাবেন যে উনি আসলে যে সমাধানের বিষয়টি বললে, এটা দিয়ে আমরা আসলে কতটুকু উঠে দাঁড়াতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আজকে হোক কালকে হোক এই প্রতারণাটা সবাই কম বেশি শিকার হচ্ছে, এবং তারা আসলে বের হয়ে আসতে পারছে না এই চক্রগুলো থেকে। আপনার কি মনে হয়? হ্যাঁ, ব্যারিস্টার মাসুমের সঙ্গে আমি একমত। তবে আমার কাছে মনে হয় কি, যে সাধারণ যারা ভুক্তভোগী বা বাংলাদেশের মানুষরা কিন্তু অনেকটা চাপা স্বভাবের, অনেকেই অনেক টাকা ইনভেস্ট করে বসে আছেন, লক্ষ লক্ষ টাকা, জি, এবং জানাচ্ছেন না, যে বলছে ওনার সমস্যাগুলো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু তারা শেয়ার করতে চান না। এটা আমাদের একটা সামাজিক সমস্যা। এবং যখনই কোর্টের কথা শুনেন যে কোর্টে যেতে হবে, তখন কত হিয়ারিং লাগবে, কত কি, এই সমস্ত তাদের বিভিন্ন রকমের শঙ্কা থাকে, যে আবার কোর্টে গেলে আদৌ তারা কিছু ফেরত পাবেন কিনা, নাকি চুপ থাকলে হয়তো ফেরত পাবেন। এই বিষয়গুলো যখন দোটানার মধ্যে থাকেন, মানে, এবং এটাই হচ্ছে বাংলাদেশ। এবং এই সমস্ত কারণে কিন্তু ডেস্টিনি বা তার আগের যুবক, তারা কিন্তু এইভাবেই কিন্তু কাজগুলো করেছে, যে মানুষের এই স্বভাবটাকে পুঁজি করেই তারা তাদের ব্যবসাটা বাগিয়ে নিয়েছে, এবং তারা বড় রকমের ক্ষতি করেছে দেশের মানুষের। জি, আমার মনে হয় কি, যে এখানে তো ঠিক আছে, কোর্ট তাদের মতো করে কাজ করবে, বা আমরা এখন প্রশ্ন করতে পারি অনেকে, যে কোর্ট আগে কেন করলো না? কোর্ট তো সুয়ে মোটো জারি করতে পারতো, বা এই যে ইনভেস্টিগেশনে তারা নিজেরাই আসলে উদ্যোগী হয়ে কিছু করতে পারতো, যেটা আমরা আসলে দোষারোপ করছি এখন এই যে কম্পিটিশন কমিশনকে। সুতরাং এই আমাদের প্রতিষ্ঠানগুলো এইভাবেই আসলে কাজ করে। তবে এর মধ্যে থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ব্যবস্থা করতে হবে, এবং এটার জন্য যদি দরকার হয় কোন একটা ফান্ডের ব্যবস্থা করা, যে আপদকালীন একটা তহবিল গঠন করা। তার কারণ যদিও এটা আসলে জনগণের ঘাড়ে আসবে শেষ পর্যন্ত, জনগণের ট্যাক্সের টাকা থেকে শোধ করতে হবে, কিন্তু আসলে বুঝতে হবে কি, যে এটাই হচ্ছে শেষ কোনো ঘটনা, যে এরপরে যেন না হয়। সেই জন্য কিন্তু সরকারকে নিজের দায়িত্ব নিয়ে প্রয়োজনে সরকারকে নির্দেশ উদ্যোগী হয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। জি, অবশ্যই। আমি একটু হেলালুদ্দিন আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনি যে বিষয়গুলি বলছিলেন, যে বারবার কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো আমরা আলোচনার প্রথমে কথা বলছিলাম যে আপনার সরকারের কি কি ধরনের সহায়তা আসলে আমরা চিন্তা করতে পারি এই সমস্যাগুলো থেকে উঠে আসার জন্য। না, থ্যাংক ইউ আপা। প্রথমত যে কবির ভাই যেটা বললেন, আমরা শুধু যুক্ত করি, এখন সরকার টাকা দেবে, ট্যাক্সের টাকা থেকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন টাকা দেবেন, তাহলে তো ওনারা আবার অন্য জায়গায় এরকম কোথাও ফাঁক পেলে যাবেনি, যে আমি তো টাকা পেয়েই যাবো, গভর্নমেন্ট দিবে ট্যাক্সের টাকা থেকে। আমার মনে হয় এটা কোনো সমস্যার সমাধান না। যারা এখানে গিয়েছেন তাদের অবস্থা কি হবে আমি জানি না। যদি তাদের, যারা এই কাজটি করেছে, তাদের যদি কোনো সহায় সম্পদ থাকে, তাদের যদি কোনো ইয়ে থাকে, সেগুলো বাজেয়াপ্ত করে সেগুলো বিক্রি করে দিতে সম্ভব হয় আমাদের গ্রাহকদের টাকা দেওয়া। বাট সরকারের ট্যাক্সের টাকা থেকে টাকা দেওয়া আমার মনে হয় না খুব বেশি যৌক্তিকতা আছে। তারপরে সরকার সেটা ভেবে দেখবে। আরেকটি বিষয় যেটা বলেছেন আমাদের ব্যারিস্টার মাসুম সাহেব, আমি শুধু ওনার কাছে একটা জিনিস জানতে চাই। আপনি একটি লাইসেন্স দিচ্ছেন, আপনি যখন আপনি বাণিজ্য মন্ত্রণালয়ে বলেন, অথবা আমাদের আইসিটি মন্ত্রণালয়ে বলেন, অথবা শিল্প মন্ত্রণালয়ে বলেন, তার পেইড আপ ক্যাপিটাল কত সেটা কি আপনি জানবেন না? তার আদৌ কিছু আছে কিনা? একটি ছেলে, সে তার একটা ট্রেড লাইসেন্স নিলেন, নিয়ে সে কোটি টাকার, শত কোটি টাকার ব্যবসা করে ফেললেন, তার 10টি টাকা পুঁজি নাই। হ্যাঁ, এটা হচ্ছে ই কমার্সের একটি বোধহয় সবচেয়ে বড়। জি, একই প্রশ্ন যদি ব্যারিস্টার মাসুম আপনার কাছে করা হয়, আপনি এই বিষয়ে কি বলবেন?
আসলে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো পৃথিবীর অনেক ডেভেলপ কান্ট্রিতে আপনি দেখবেন যে একটা ডেট ইকুইটি রেশিও থাকে, যে আপনার কত ডেট আর আপনার ইকুইটি কত। যেমন ধরেন আপনি দেখবেন আমাদের ব্যাংকগুলি থেকে, স্পেশালি গভর্নমেন্ট ব্যাংক বা অনেক ব্যাংক, অনুরোধ করবো যেহেতু কোম্পানি প্রতারণা আরো ফেস করতে হবে, এই প্রতারণা মাসুদ সাহেব কাছে তাদেরকে লাইসেন্স দাও। আছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের ইনভেস্টমেন্ট আছে, আমাদের যারা প্রডিউস করছে বিভিন্ন পণ্য, তাদেরকে ই কমার্সের লাইসেন্স তারা নিয়ে তারা শুরু করুক ব্যবসাটা। আমি যখনই একটা কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছে, আমি কিন্তু তখনই তাৎক্ষণিকভাবে তাকে পণ্যটা হাতে পৌঁছে দিব। কিন্তু এখন কি করছে, এখন হচ্ছে গেটওয়ে তৈরি করেছেন, অর্থাৎ আপনি পণ্য অর্ডার দিবেন, টাকা দেবেন, তারপরে গ্রাহক পণ্যটা পেয়ে গেটওয়েকে বলবে, বাংলাদেশ ব্যাংকে বলবে যে তুমি টাকা ছাড় দাও, তারপর সে টাকা ছাড় পাবে। এই যে লেন্দি প্রসেস, এবং এর জন্য বাংলাদেশ ব্যাংক কতটা প্রস্তুত আই ডোন্ট নো, আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যাদের পণ্য আছে তাদেরকে এই লাইসেন্স ই কমার্সের জন্য তাদেরকে প্রস্তুত করা হোক। ইকবাল বাহার, আপনার সাথে আমি যদি এই বিষয়ে একটু জানতে চাই। ইকবাল বাহার, আপনি যেহেতু আছেন ই কমার্সের সাথে, আপনি 6 বছর ধরে ব্যবসা করে যাচ্ছেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার কাছেও ট্রেড লাইসেন্স আছে এবং আপনিও একটি দীর্ঘ সময় ধরে এই কাজটি করে যাচ্ছেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? না, আমাদের এই যে ডিসকাউন্ট যে অ্যাটিটিউড, ডিসকাউন্ট কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন ইয়েতে আপনার উৎসবে ডিসকাউন্ট দিয়ে থাকে, বা ওয়্যারহাউস ক্লিয়ার করার জন্য অনেক সময় বাটা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি ডিসকাউন্ট দিয়ে থাকে। কিন্তু এটার একটা সহনীয় ব্যাপার থাকে, মানে তারা লাভের অংশ থেকে ডিসকাউন্টটা দেয়। কিন্তু আমরা 75% ডিসকাউন্ট, 90% ডিসকাউন্টে যেভাবে আমরা অভ্যস্ত হতে চলেছি, এটা খুব ভয়ঙ্কর। আর আমি হেলাল ভাইয়ের সাথে একমত, সেটা হচ্ছে যে যার ওয়্যারহাউসে প্রোডাক্ট নাই সে কেন ইয়ে করবে, সে কেন প্রোডাক্ট বিক্রি করবে, এটার কোনো সুযোগ নাই। আর এটা খুবই দেখা দরকার যে যেসব কোম্পানিগুলো বলা হচ্ছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এদের পেড আপ ক্যাপিটাল 50,000 থেকে 1 লাখ টাকা বা 5 লাখ টাকা, অথচ ওরা কিন্তু শত শত কোটি টাকার ব্যবসা করছে। এটা হতে পারে না। এটা প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকা উচিত। আমি যা ইচ্ছা তা করলাম। আর ই কমার্সে আমি যেটা শুরুতেই বলছিলাম, সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। সেই জায়গাটা তো পুরোপুরি নষ্ট হয়েছে। এদেরকে এখন বলা হচ্ছে চিটার, তারপরে এরা প্রতারণা করছে। তো এই জায়গাটা তো আমরা চাই নাই, আমরা এই জায়গাটা তো চাই নাই। যারা শত শত, আপনি দেখেন এই ই কমার্সের কারণে ঘরে বসে অনেক নারীরা কিন্তু প্রপারলি তার দেখেন হয়তো একটা কাঁথা বা তার একটা সে ডিজাইন করতে পারে একটা শাড়ি বা একটা জামা বা তার একটা কানের দুল, নানানভাবে কিন্তু সে মানুষের কাছে পৌঁছাচ্ছিল। সেই জায়গাগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তা আমি মনে করি যে আমাদের এই যে প্রতিবার আমরা সেই যুবক ডেস্টিনি থেকে শুরু করে প্রতিবার আমরা ফিরে এসে আপনার সাথে আবারও কথা বলছি। দুঃখিত, একটা ছোট্ট বিরতিতে আবারও যেতে হচ্ছে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম আমরা চ্যালেঞ্জে ই কমার্স নিয়ে। কথা বলতে চাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনার সাথে। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। একটু আমাদেরকে জানাবেন যে আসলে আমাদের ধারণা অনুযায়ী কিন্তু এই ই কমার্সে নতুন গ্রাহকদেরকে আকৃষ্ট করার থেকে বেশি প্রয়োজন পুরানো গ্রাহকদেরকে ধরে রাখাটা এবং তাদের মধ্যে এই আস্থাটা ফিরিয়ে আনা। আপনার কি মনে হয় এই বিষয়টিতে? হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে যদি সরকারের প্রথম কোনো কাজ থাকে, তাহলে আমি বলবো যে আস্থার দিকে হাত দাও। শুধুমাত্র গ্রাহক নয়, বরং যারা সাপ্লায়ার রয়েছেন তারা যাতে সাপ্লাই নিয়ে আসেন, এবং আরো যাতে নতুন নতুন ব্যবসায়ীর মধ্যে যুক্ত হন, যারা শিল্প উদ্যোক্তা তারা যেন আসেন, এটার ব্যবস্থা করতে হবে এবং পুরো খাতে খুব দ্রুত আস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এই খাতের যে ভবিষ্যৎটি রয়েছে এবং এখানে তো লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেটি কিন্তু নিশ্চিত করা যাবে। আর জিডিপিতে এর যে অংশগ্রহণ সেটি কিন্তু বাড়বে, এবং এটি যদি করা যায় সেটাই করতে হবে আর কি আমাদের। জি, আমি একই বিষয়ে হেলালুদ্দিন আপনার সাথে কথা বলতে চাচ্ছি। অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি যদি আপনার কাছ থেকে আমাদেরকে কিছু জানাতে চান আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ আপা। আমি গত সপ্তাহে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম, উনি শুটকি ভর্তা এনেছেন অনলাইনে এবং সেটা খেয়েছে। প্রশ্ন হচ্ছে, এরকম ছোট ছোট উদ্যোক্তা আছেন যারা খুবই ঘরে বসে বা এই করে মোটামুটি তার সংসারটা চলছে, এবং আমরা মনে করি করোনার পরে মানুষের চাকরি গিয়েছে, মানুষের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, আয় রোজগার কমেছে। অর্থাৎ যারা খুব অনেস্টলি কাজটা করতে চান তারা অবশ্যই কাজটা করতে পারেন। আমি মাসুম ভাইকে একটা অনুরোধ করবো, মাসুম ভাইকে, আপনি দেশের বাইরে থেকে এসেও দেশে এই কাজগুলো করেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা যে কাজটা এই মুহূর্তে করতে পারি, আসলে এই বড় বড় যে কোম্পানিগুলো আছে ওদেরকে ই কমার্সের যারা লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে এই মুহূর্তে তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য বন্ধ রেখে একটা নীতিমালা তৈরি করে আমরা যাতে আবার সবাইকে মানে আস্থাটা ফিরিয়ে এনে
আমরা যাতে অবশ্যই, কাজটা শুরু জি। করতে পারি। জি, আমি ইকবাল বাহার আপনার কাছে আসছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের ভোক্তাদের সচেতন হতে হবে, নাম্বার ওয়ান। যেখানে অতি লোভ, অতি ডিসকাউন্ট, সেখানে ঝাঁপিয়ে পড়া যাবে না। কারণ আপনি লাভবান হলেও কিছুক্ষণের জন্য আরেকজন ক্ষতিগ্রস্ত হবেন এবং আলটিমেটলি আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আর একটা বড় এক্সাম্পল দরকার শাস্তির, তাইলে পরে সবাই সংশোধন হবে না আমি মনে করি। তো সেই এক্সাম্পলটা আমাদের যে কর্তৃপক্ষ আছেন তাদেরকেই তৈরি করতে হবে। জি, এ এম মাসুম আপনার কাছে আসতে চাচ্ছি, অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু জানানোর থাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে তারা যে অন্যান্য যে ই কমার্স প্ল্যাটফর্মে কাজ করছে যাদের ব্যাপারে কমপ্লেইন আছে, সেটা ইমিডিয়েটলি ভোক্তা অধিদপ্তর এবং কম্পিটিশন কাউন্সিল এবং বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে ইমিডিয়েটলি দেখতে হবে। এবং এরকম এই ধরনের কোম্পানিগুলি নিয়ে যদি আরো কারো কমপ্লেইন থাকে, এর বাহিরেও তারা, যেহেতু ইভেলিকে নিয়ে এখন কোর্টে আছে, কোম্পানি কোর্টে, তারা যদি চায় তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা পিটিশন করে এই কোম্পানিগুলিকেও এই অবজারভেশনে আনতে পারি এবং তাদের যে পাওনাটা আছে সেইটা দেরি হওয়ার আগেই যাতে এই পাওনাটা তাদেরকে পরিশোধ করে দিতে পারে। আর একটা ছোট্ট পয়েন্ট, যেটা ওই যে ডেট ইকুইটি রেশিও নিয়ে বলা হচ্ছিল, যে একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 1 কোটি টাকা, সে কিভাবে 1000 কোটি টাকার ইয়ে করে, বা জি, তারা অবশ্যই, কিভাবে লোন এই নিচ্ছে, বিষয়গুলো huge লক্ষ্য amount। রাখতে হবে। জি, অবশ্যই, অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আর তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকবেন।